নমস্কার বন্ধুরা, অঙ্কিতা গল্পের স্টুডিওতে আপনাদের সবাইকে স্বাগত। অঙ্কিতা গল্পের স্টুডিওর আজকের নিবেদন বুদ্ধদেব গুহর কালজয়ী উপন্যাস একটু উষ্ণতার জন্য সপ্তম ও অষ্টম পর্ব একসাথে আপনাদের সামনে নিয়ে হাজির হলাম। তো চলুন শোনা যাক। হাসানকে কাল রাতে খাওয়া দাওয়ার পর ছুটি দিয়ে দিয়েছিলাম। আজ খুব ভোরে লালি উঠে রান্নাঘরে গিয়ে গরম জল করেছে। এখানে 7টার আগে এখন রোদ ওঠে না এবং চামার রাস্তা দিয়ে বাসটা 7টা অথবা 7টার আগেই পাস করে যায়। তাই যাদের রাঁচি যাবার তারা সকলেই একটু আগে গিয়ে বড় রাস্তায় দাঁড়িয়ে থাকে, কারণ কারণ বাসই একমাত্র যেতে না পারলে সকাল সকাল রাঁচি পৌঁছানোর আশা নেই। অন্যভাবে যে যাওয়া যায় না তা নয়, খিলাড়িতে গিয়ে অথবা টরি স্টেশনে ট্রেনে গিয়ে সেখান থেকে বাস ধরে যাওয়া যায়। খিলাড়ি থেকে রওনা হওয়া কোনো কয়লা ট্রাক ধরতে পারলে তাতেও যাওয়া যায়, কিন্তু সেসবই অনিশ্চিত এবং ঝামেলার। তাই যখন গঙ্গা বাস দয়া করে চলে তখন লোকে গঙ্গা বাসকেই ভরসা করে থাকে। তবে গঙ্গা বাসের দয়া বছরের বেশিরভাগ সময় নাকি ইদানিং হয় না। ম্যাকলাক্সি থেকে চামা অবধি এই 7-8 মাইল রাস্তাটুকুকে রোড ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টের টার্মিনোলজিতে ফেয়ারওয়েদার রোড বলে। সেই জন্য বছরের মধ্যে যে কদিন বাসের মালিকের পক্ষর মতে আবহাওয়া এবং রাস্তা যথেষ্ট ভালো মনে হয় না, ততদিন এই বাস অন্যান্য লাভজনক রুটে চলে। এই রুটে বাস প্রায় থাকেই না, কিন্তু ম্যাকলাক্সিগঞ্জের কয়েকজন বৃদ্ধ, বয়স্ক, অবসরপ্রাপ্ত লোক এবং আমাদের মতো কিছু প্রভাবহীন যাওয়া আসা করা লোকের সুবিধা অসুবিধার কথা কে ভাবে? বধির কানে নিষ্ফল। প্রতিবাদ তুলে সমস্ত রকম অসুবিধায় সহ্য করতে হয়। এবছর 12 মাসের মধ্যে 8 মাস বাস চলেনি এই রাস্তায়, অথচ প্রাইভেট গাড়ি, ট্রাক, জিপ সবই সারা বছর, এমনকি ঘোরতর বর্ষা তো যাতায়াত করে এবং করছে। এখন শীতের সময়টা বাস চলছে। চোখ মুখ ধুয়ে জামা কাপড় পরে ভেতরে ড্রয়িং রুমে বসে চা ঢালছিল ছুটি। আজ সকালে ও একটা কালো শাড়ি পরেছে, সাদা ব্লাউজ, গায়ে সেই ফুল তোলা সাদা শাল। এখনো ভুরুতে আইব্রো পেন্সিল ছোঁয়ায়নি। ওর ভুরু দুটি কেমন যেন ফ্যাকাশে ফ্যাকাশে দেখাচ্ছে। আমি বললাম, আমি চা বানাচ্ছি, তুমি যাও, তোমার ভুরু ঠিক করে এসো। ও প্রথমে লজ্জা পেল, তারপর বলল, আমি না সেজে থাকলে বুঝি আমাকে ভালো লাগতে আপনার কষ্ট হয়? না, তা নয়, তোমাকে আমি সব সময় তোমার সবচেয়ে সুন্দর চেহারায় দেখতে ভালোবাসি। চা ঢালতে ঢালতে ছুটি বলল, অতএব বোঝা যাচ্ছে আদৌ আপনি আমাকে ভালোবাসেন না। আমার তো মনে হয় যদি কাউকে কারোর ভালো লাগে তো যে কোনো চেহারায় যে কোনো অবস্থায় ভালো লাগে, মানে ভালো লাগাটা উচিত। আমি জবাব দিলাম না। ছুটি উঠে পড়ে বলল, ধরুন আপনার চা, আমি এক্ষুনি আসছি। ঘরের মধ্যে তখনও অন্ধকার। আমরা আলো জ্বালিয়ে বসেছিলাম। বাবুর্চিখানায় টুং টাং শব্দ হচ্ছিল। ছুটি বলছিল কিছুই না খেয়ে যাবে, তারপর পিড়াপিড়িতে রাজি হয়েছে। শুধু 2খানা টোস্ট আর ক্রাম্বেল এগস আর 1 কাপ চা খেয়ে ও রওনা হবে বলে। বাসের এখনো মিনিট 15 দেরি। বাইরে প্রচন্ড ঠান্ডা। চতুর্দিকে সাদা হয়ে রয়েছে বরফপাতের মতো রাতের শিশির। পাখিগুলো সব এখনো স্তব্ধ হয়ে আছে। ছুটির ঘরে আলো জ্বলছিল। আয়নার সামনে ও বসে কি করছিল জানি না। হয়তো এই 7 সকালে ওকে সাজতে বলে ও আমাকে ভুল বুঝেছে।
মনে মনে আমি নিজেকেও কম বকি, এখনো বকছি। আসলে এই জড় ও স্থূল সংসারের মধ্যে বাস করে এমন বাড়াবাড়ি সৌন্দর্য জ্ঞান থাকার কোনো মানেই হয় না। এই সৌন্দর্য প্রীতির জন্য মূল্যও যে কম দিতে হয়েছে তা নয়, কিন্তু ছুটিকে কোনোদিনও অসুন্দর দেখিনি এক মুহূর্তের জন্য। তবু অসুস্থ না থাকলে ও কখনো এক মুহূর্তের জন্য আমার সামনে আসেনি না সেজে। অবশ্য না সেজে থাকলেও ওকে আমি সব সময় সুন্দর দেখি। ও জানে, ওর জানা উচিত আমি কি বলতে চেয়েছিলাম। এমন সময় ছুটি ডাকলো, সুকুদা, সুকুদা, একবার আসুন, দেখে যান একটা জিনিস। আমি বললাম, তোমার চা ঠান্ডা হয়ে গেল। এক্ষুনি যাচ্ছি, আপনি আসুন না, এক সেকেন্ড। আমি ওর ঘরে গিয়ে দেখি ও নিজেকে সম্পূর্ণভাবে সাজিয়েছে। ও আয়নার দিকে মুখ ফিরিয়ে আয়নায় আমার ছায়ার চোখে চোখ রেখে জিজ্ঞেস করলো, সুখী? বলুন, আপনি সুখী তো? আমি নিচু হয়ে ওর ডান কানের লতিতে আলতো করে একটা চুমু খেলাম। ছুটি মুখ নিচু করে ফেলল। পর মুহূর্তে যেই মুখ তুলল ছুটি, দেখলাম ওর কাজল মাখা চোখ কি যেন বলবে বলে অধীর। ছুটি আমার দুই হাঁটুতে মুখ গুজে অস্পষ্ট অশ্রুরুদ্ধ গলায় বলল, আমার যেতে ইচ্ছে করছে না, আমাকে এখানে থাকতে দিন, আপনার সঙ্গে, আপনার কাছে থাকতে দিন। আমি বড় একা সুকুদা, আপনি ছাড়া আমার কাছে আর কেউ নেই। আপনাকে ফেলে আমার যেতে ইচ্ছে করছে না। আমি ওকে দুই হাতে তুলে নিলাম। ও অনেকক্ষণ আমার বুকে মুখ রেখে দাঁড়িয়ে রইল। আমি বললাম, ছুটি, ও ছুটি, পাগলামি করো না, চলো চলো বলছি, চা খাবে, চলো। ছুটি আমার সঙ্গে ও ঘরে এলো। চা একদম ঠান্ডা হয়ে গিয়েছিল। লালিকে পট নিয়ে গিয়ে আবার চা বানাতে বললাম। ছুটি আমার সামনে বসেছিল। চতুর্দিকের আলোহীন শীতার্ত পরিবেশের মধ্যে আলোকিত উষ্ণ ঘরে। ছুটি আমার দিকে এবং আমি ওর দিকে চেয়ে থাকতে থাকতে আমাদের দুজনের চোখ, দুজনের মন কি এক আশ্চর্য, অপ্রকাশ্য, সুস্থ, রোমাঞ্চকর উষ্ণতায় ভরে গেল। তারপর সেই উষ্ণতা, সেই শীত সকালে আমাদের মন ভরে উপচে গেল দিকে দিকে। রঙিন রোদ গড়িয়ে গেল শিশির ভেজা ঢালে ঢালে। পাখি ডেকে উঠল ডালে ডালে। চতুর্দিকে সঞ্চারিত সদ্যজাত প্রাণের আভাস পরিস্ফুটিত হয়ে উঠল। ছুটির জল ভেজা চোখে এক দারুণ খুশি ঝিলিক দিয়ে উঠল। তারপর দেখতে দেখতে ওর মুখে সব বিষাদ এক পরিতৃপ্তির দীপ্তিতে দীপ্তমান হয়ে উঠল। ছুটি আমার দিকে চেয়ে হাসছিল আর আমি ওর চোখে চেয়ে হাসছিলাম। আমি গিয়ে বাইরের দরজা খুললাম। ছুটি চায়ের পেয়ালা নিয়ে আমার গা ঘেঁষে এসে দাঁড়ালো। আমরা দুজনে সবিস্ময়ে দেখলাম সমস্ত পৃথিবীতে এই প্রথম ভোরের আশ্চর্যতায় আলো আর শব্দের এক কোমল নরম যুগলবন্দি বাজছে। একটু পরে লালি চায়ের সঙ্গে খাবারটুকু নিয়ে এলো। ছুটি অনিচ্ছার সঙ্গে খেল। তারপর মালু ছুটির সুটকেসটি হাতে নিয়ে এগিয়ে গেল। যদি বাস এসে পড়ে তবে তাকে 2-1 মিনিট রুকবে বলে। আমি আর ছুটিও বেরোলাম। ও মুখ নিচু করে হাঁটছিল, কথা বলছিল না কিছু। একবার বলল, রাঁচিতে কখন পৌঁছবো? 10টা নাগাদ পৌঁছে যাবে। আবার কবে আসবে? জানি না, দেখি আবার কবে ছুটি পাই। এমনি করে শুধু রবিবারের জন্য
একদিনের জন্য আসবো না, এতে শুধু কষ্ট হয়। এবারে এলে 2-4 দিন ছুটি নিয়ে আসবো। কুচফলগুলো নিয়েছো? হ্যাঁ, ফুলদানিতে সাজিয়ে রাখবো, এখানকার কথা মনে পড়বে। তারপর আর কোনো কথা হলো না। চারিদিকে নানা রকম প্রভাতী পাখির কলকাকলির মধ্যে আমরা বাসের জন্য দাঁড়িয়ে রইলাম। দূর থেকে বাসটা আসার শব্দ শোনা গেল। ছুটি ফিস ফিস করে বলল, চিঠি দেবেন কিন্তু, রোজ একটা করে চিঠি লিখবেন আমাকে, বলুন। বলে আমার দিকে তাকালো। আমি বললাম, রোজ চিঠি পেলে চিঠি পেতে আর তোমার ভালো লাগবে না। তুমি দেখো, লেখার মতো কিছু থাকলে লিখতে যখনই ইচ্ছে করবে তখনই লিখব, তুমি দেখো। আর ইচ্ছে না করলে লিখবেন না? ইচ্ছে করবে, সব সময় হয়তো ইচ্ছে করবে, তবুও রোজ লিখবো না। তুমি জানো কেন রোজ লিখবো না? না না, আমি জানি না, আমি কিছু জানতে চাই না, আমি রোজ চিঠি চাই। বাসটা এসে গেল। গিরিধারী ড্রাইভার স্টিয়ারিং এ বাঁ হাত রেখে ডান হাত তুলে নমস্কার করলো। ছুটি আমার দিকে ফিরে বলল, আসি, ভালো হয়ে থাকবে। বাস ভর্তি লোক ছিল, আর কোনো কথা বলার সুযোগ হলো না। ওর হাতে হাত রাখার সুযোগ হলো না। বললাম, এসো, তুমি আমাকে চিঠি লিখো। ও মাথা হেলালো। বাসে উঠে সামনের দিকে জানালার পাশে বসলো। বাসটা ছেড়ে দিল। অনেক অনেক অনেকক্ষণ পাখির ডাক, ফুলের গন্ধ, শিশিরের নরম হালকা সুবাস সব ছাপিয়ে আমার ছুটিকে ছিনিয়ে নিয়ে যাওয়া কর্তব্যের বাসটার পোড়া পেট্রোলের গন্ধে আকাশটা ভরে রইল। আবহাওয়া তার গিয়ারের গোঙানিতে গাঢ় হয়ে রইল। ছুটির সঙ্গে আমার অনেকখানি অশরীরী আমি অনবধানে গঙ্গা বাসে মনে মনে ছুটির পাশে বসে উধাও হয়ে গেল। শুক্রবারের হাটে গিয়েছিলাম। এসব হাটে বাণিজ্য হয়, বিকিকিনি হয়, কিন্তু ব্যবসাদারি গন্ধটা শহরের বাজারের মতো তীব্র নয়। হাটের দিনে ক্রেতা ও বিক্রেতাদের দেখে মনে হয় এরা যেন সবাই একটা খেলায় মেতেছে। বড় রাস্তা দিয়ে গেলে অনেক ঘুর পড়ে, তাই বাড়ির পেছনে তিতির কান্নার হলুদ মাঠ পেরিয়ে মহুয়া গাছগুলোর তলায় তলায় ঝাঁটি জঙ্গলের মাঝে মাঝে যে পায়ে চলা পথ চলে গেছে, টিলা নালা পেরিয়ে সে পথ দিয়ে চললাম। শর্টকাটে এলে গির্জার সামনে উঠতে হয়, তারপর ছোট্ট একটা বস্তি পেরোলেই লেভেল ক্রসিং এ দাঁড়িয়ে ডাইনে বাঁয়ে তাকালে চোখে পড়ে লাইনটা ঘন জঙ্গলের মধ্যে দিয়ে ডানে সোজা চলে গেছে খিলাড়ি পত্রাতু হয়ে বারকাকানার দিকে, আর বাঁ দিকে গেছে হেহেগাড়া, রিচুঘুটা, কুমান্ডি, চিপাদৌড় হয়ে ডাল্টনগঞ্জে। লেভেল ক্রসিং পেরুলেই মিস বনারের বিরাট পাকা বাড়ি। এই অবিবাহিতা একাকী বৃদ্ধা সারা দিন হাঁস মুরগির দেখাশোনা করেন। শীতের দুপুরে দাঁড়িয়ে নিজের মনের রাজ হাসিদের সঙ্গে কথা বলেন। তার বাড়ি পেরোনোর পর বায়ে আরো অনেক বাড়ি, হেসালংয়ের পথের পাশে। পথটা সোজা চলে গেছে, মাঝপথে একটা মোড়। ডাইনে ঘুরলে হেসালংয়ের হাটের রাস্তা। মোড় ছেড়ে সোজা একটু গেলেই সুরিখানা। ইতস্তত শালপাতার দোনা ছড়ানো ছিটানো, মত্ত অবস্থায় যুবক যুবতীরা, আর মুখে খেউর, চোখে কেতুর ভস্মপ্রায় বৃদ্ধরা। হাট পেরিয়ে পথটা সোজা চলে গেছে খিলাড়ির দিকে, এসিসি কোম্পানির সিমেন্ট ফ্যাক্টরিতে। মালু আগে আগে চলছিল, মাথায় পাগড়ি বেঁধে, লাঠি ডগায় থলিয়া ঝুলিয়ে, গায়ে নতুন খাকি রঙা কোট পরে। মোড়ের মাথায় এসে
মালুকে মনে করিয়ে দিলাম যে হাটে গিয়ে ও যেন ইচ্ছে করে হারিয়ে না যায়। ও গতবার ইচ্ছে করে ভিড়ের মধ্যে হারিয়ে গিয়ে সোজা শুরিখানায় চলে গেছে। তারপর মত্ত অবস্থায় রাতে ফিরে এসে আমাকে হাত নাড়িয়ে বলেছিল, যাও जाओ, तुमको हम बर्खास्त कर दिया, तुम्हारा माफिक नौकर हमको नहीं चाहिए, जाओ। মালু কথা দিল যে সে এবার আর হারাবে না। হাট বেশ জমে গেছে। দেহাতিরা এসেছে টাটকা শাক সবজি নিয়ে। এক পাশে মোরগ মুরগির ভিড়, তারই পাশে বাঁশের গায়ে ঠেঙা উপরে মাথা নিচে করে ঝোলানো আছে চামড়া ছাড়ানো নগ্ন খাসি। খাসিগুলোর মৃত্যুর পরেও নিস্তার নেই। সমস্ত অপমান থেকে ছুটি পাওয়ার পরও এক নগ্ন নির্লজ্জতায় ওদের মুক্তি। এদিকে রাবারের চটি, ওদিকে কাচের চুড়ি, প্লাস্টিকের খেলনা, রূপোর গয়না, পাকৌড়ার দোকান, চায়ের দোকান, আর মধ্যে দূর দূর গ্রাম থেকে আসা চুলে কাঠের কাকই গোজা তেল মাখা টান টান করে চুল বাঁধা ৮ সাজ বনজ মেয়েরা। রূপোর গয়নার দোকানে ভিড় করেছিল একদল শহুরের সুন্দরী মেয়ে। এখানের কোনো বাসিন্দার বাড়ির ক্ষণকালের অতিথিরা। তাদের রঙিন বেল বটম ও বহুমূল্য শাড়ি, তাদের চুল বাঁধার কায়দা ও রকমারি সানগ্লাস মিলান করে তাদেরই পাশে দাঁড়িয়ে আছে এখানকার মেয়েরা। গাছের ছায়ায় দাঁড়িয়ে বসে এ ওর মাথার উকুন বাজছে, কেউ বা হেসে হেসে ঝর্ণার মতো এ ওর গায়ে ঢলে পড়ছে। তাদের উত্তোলিত হাতের ফাঁকে ফাঁকে দু এক ঝলক চোখে পড়ছে তাদের নিবিড় স্তন, তাদের মেধহীন পরিশ্রমী পুরন্ত দেহ, তাদের সরল নিরাবরণ তরঙ্গময় সৌন্দর্য। আর ওদের পাশেই আসলের অভাব মেকিতে ভরানো বিত্তবতী সভ্য যুবতীরা। তাদের সমস্ত প্রাপ্তি সত্ত্বেও ওদের পাশে আর চোখে দেখে শারীরিক হিংসায় জ্বলে যাচ্ছে। আমার বন্ধু পানওয়ালার দোকান থেকে 2টো পান খেলাম জর্দা দিয়ে। চায়ের দোকানে সকলের সঙ্গে বসে চা খেলাম। ধীরে সুস্থে হাট শেষ হলো। হু হু করে উত্তরে হাওয়া বইছিল, হই হই করে যাচ্ছিল শাল পাতার সঙ্গে খড়কুটো, গরু, ঘোড়া, ছাগল, মুরগি আর তেলে ভাজা পাকৌড়ির গন্ধমাখা ধুলো। সমস্ত হাট থেকে একটা গুঞ্জরণ বাজছিল উচ্চগ্রামে। হেসালংয়ের হাটে এলে আমার মন প্রতিবারই ভীষণ চমৎকৃত হয়। এখানে কোনো দৌড়ি নেই, লোকাল ট্রেন বা লাস্ট বাস মিস করার চিন্তা নেই। সময় মতো উপস্থিত না হবার জন্যে অফিসের বড় সাহেব বা কোর্টের জজ সাহেবের ভ্রুকুটির ভয় নেই। ঘড়ি আবিষ্কার হবার পর যদিও বহু সহস্র বছর পার হয়ে গেছে, কিন্তু মানুষ এখানে আজও ঘড়ির উপর কর্তৃত্ব করছে। ঘড়ি মানুষের ওপরে নয়। এই হাট করা ছেলে মেয়েদের কাউকে যদি শুধানো যায়, তোমার কত বছর বয়স, সে প্রথমে জবাব দেবে না, হেসে বলবে জানি না। তারপর পিড়াপিড়ি করলে ভুরু কুচকে অনেক ভেবে বলবে, ওই যে বছর পাহাড়তলির আমনকি বনে একটিও ধরেনি, ওই যে বছর আমনকির তলায় চিতল হরিণের ঝাঁক খেলা করেনি, সে বছর জন্মেছিলাম। ওরা ওদের জন্ম, ওদের মৃত্যু, ওদের জীবন কোনো কিছু নিয়েই কখনো মাথা ঘামায়নি। অথচ ওদের স্বল্প বিত্ততা ছাড়া ওদের আর কোনো অভাব নেই, কারণ ওরা আমাদের মতো প্রতি মুহূর্তে তীব্র ও বহুবিধ অভাববোধে নিজেদের কণ্টকিত জর্জরিত করেনি। ওদের মতো হতে পারলে কি ভালোই না হতো, কিন্তু ওদের জগৎ আর আমাদের জগৎ যে এক নয়।
আমরা যে সেই অভাববোধহীন দিনগুলোকে বহু দিন আগে পিছনে ফেলে রেখে এই সাইক্লোন বুভুক্ষ মানসিক জগতে প্রবেশ করে ফেলেছি। এই জগৎ, এ মানসিকতা থেকে বেরোবার পথ তো আমাদের হাতে নেই। মুরগি কিনতে গিয়ে হঠাৎ দত্তবাবুর সঙ্গে দেখা। ছোট্ট খাট্ট ভালো স্বাস্থ্যের ভদ্রলোক, বয়স 60 পৌঁছেছে, কিন্তু শক্ত আঁটো শরীর। এখনো অবলীলাক্রমে 5-10 মাইল হেঁটে বেড়ানোর জন্যে নয়, এখানে প্রয়োজনে প্রত্যেককে দিনে 2-3 মাইল হাঁটতে হয়। দত্তবাবুর ছেলেরা সকলেই মোটামুটি দাঁড়িয়ে গেছে, তবুও উনি এখন একটা চাকরি নিয়েছেন সময় কাটাবার জন্য ডালটনগঞ্জের কাঠ ও বাঁশের নাম করা এক ঠিকাদারি কোম্পানিতে। উইকেন্ডে এখানে আসেন যান। দত্তবাবুর পরেই দেখা হলো রায়বাবুর সঙ্গে। উনি এখানকার অন্যতম পুরনো বাসিন্দা। বয়স 75 হয়েছে, কিন্তু চেহারা দেখে বোঝার উপায় নেই। হেসালং ও খিলারির হাটে এখনো যান, এখনো রোজগার করেন নানা কিছু করে। মাইলের পর মাইল হেঁটে এর বাড়ি তার বাড়ি গিয়ে খাল খড়িয়াত শুধুন। আজ থেকে অনেক বছর আগে, যখন অ্যাংলো ইন্ডিয়ানরা এখানকার 10,000 একর পাহাড় ও জঙ্গল সরকারের কাছ থেকে নিয়ে করোনাইজেশন সোসাইটি অফ ইন্ডিয়ান পত্তন করে এখানে কলোনি করেন, তখন থেকেই উনি এখানে আছে। তখন এই জায়গাটার চেহারা নাকি অন্যরকম ছিল। রাস্তাঘাট সব চমৎকার ছিল। অনেকের বাড়িতেই নাকি গাড়ি ছিল। প্রত্যেক বাড়িতে যাবার মতো মোটরের রাস্তা ছিল। সকাল বিকেলে ফুটফুটি মেয়েদের দেখা যেত গান গাইতে গাইতে গরুর গাড়ি চালিয়ে ক্ষেত খামার থেকে আসতে যেতে। তখনই বুথ সাহেবের ফার্মেরও পত্তন হয়। বিরাট জায়গা নিয়ে ফল ও ফসলের চাষ। এখন সে ফার্ম আছে, তবে এক মারোয়ারি ভদ্রলোক এখন কিনে নিয়েছেন সে ফার্ম। রায়বাবুদের মদের দোকান ছিল এখানে সেই সময়, ফরেন লিকার শপ। বলছিলেন পুরো বিহারের তখন তার দোকানের বিক্রি ছিল সবচেয়ে বেশি। এই জায়গাটার চেহারা কি ছিল এখন দেখে বোঝার উপায় নেই। তারপর দেশ স্বাধীন হবার পরেই অ্যাংলো ইন্ডিয়ানরা একে একে এখান থেকে সরে পড়তে লাগলেন। কেউ ইংল্যান্ড, কেউ কানাডা, বেশিরভাগই অস্ট্রেলিয়ায় পাড়ি দিলেন। বাড়িগুলো সব একে একে বিক্রি হয়ে গেল। তাদের বদলে জঙ্গল পাহাড় ভালোবাসেন এমন ভিনদেশি লোক এসে এখানে জমতে লাগলেন। এখন জায়গাটা দেশি বিদেশি ও স্বল্প সংখ্যক অ্যাংলো ইন্ডিয়ানদের আন্তর্জাতিক জায়গা হয়ে গেছে। চ্যাটার্জি সাহেবদেরও দেখলাম, আলাপ নেই ওদের সঙ্গে। মিলিটারিতে ছিলেন চ্যাটার্জি সাহেব, এখন রিটায়ার করে এখানে আছে, জোত জমি করেন। ওর মেয়েটিকে দেখলেই আমার মন বড় খারাপ লাগে। ভারী সুন্দরী। বিয়ের অল্প কিছুদিন পরে স্বামী প্লেন ক্রাশে মারা যান। তার ছোট্ট ছেলেটিকে নিয়ে সে মা বাবার সঙ্গে এখানেই থাকে। ম্যাকলাক্সিগঞ্জের একই বন পাহাড়ে ও নিশ্চয়ই কিছু পেয়েছে, যা দিয়ে ওর একাকিত্ব ভরিয়ে রাখে। সাদা পোশাক পরা এই সুন্দরী মেয়েটিকে যখনই দেখি তখনই মন এক পবিত্রতায় ভরে যায়। বিষাদেরও বোধ হয় কোনো নিজস্ব পবিত্রতা আছে। ওর প্রতি এক নীরব সমবেদনায় মনটা হু হু করে ওঠে। হাট শেষ করে বাড়ি ফিরব, এমন সময় মিসেস কার্নির সঙ্গে দেখা। মিসেস মেরেডিথের ভাগ্নির সঙ্গে ইয়াং লেডি হাটে এসেছেন। আমাকে বললেন, পালাবে না, আজ আমার সঙ্গে বাড়ি চলো, আমার ওখানে খেয়ে যাবে। বেশ, তাই হবে। মালুকে বললাম বাড়ি ফিরে যেতে। তারপর বাড়ির পথে যায় না সুরিখানার মোড়ে হঠাৎ ডান দিকে ঘুরে যায়। তা লক্ষ্য করার পর নিশ্চিত হলাম যে ও বাড়ির দিকেই যাচ্ছে। বেলা পড়ে এসেছিল। হাট শেষ করে সবাই একে একে বাড়ির দিকে ফিরছিল।
যাদের সওদা কেনা হয়ে গেছে আর যাদের বেচাও শেষ, তারা সবাই। এক সময় মিসেস কার্নির সঙ্গে হাট শেষ করে বেরিয়ে পড়লাম। ছোট্ট মেয়ের মতন ফুটফুটে বৃদ্ধা হাই হিল জুতোর খুটখাট আওয়াজ করে পাশে পাশে হাঁটছিল। বয়স হয়ে গেলে সব মানুষই বেশি কথা বলে। তাদের বোধহয় মনে হয় তাদের এত কথা বলার ছিল, অথচ বলা হলো না। বোধহয় মনে হয় এখন না বলে ফেললে পরে আর বলা যাবে না, কিংবা হয়তো তাদের কথা শোনার মতো লোক জোটে না। যুবক যুবতীরা তাদের এড়িয়ে চলে। তাই যদি কেউ মনোযোগ সহকারে তাদের কথা শোনেন, তাদের কিছু বাকি না রেখে তারা সব কথাই শোনাতে চান। মিসেস কার্নির বাড়িতে যখন এসে পৌঁছালাম তখন আলো চলে গেছে, কিন্তু পশ্চিমের আকাশে তখনও লালচে আভা। এক ঝাঁক মেঠো বক তাদের লম্বা লম্বা পা ঝুলিয়ে নিস্তরঙ্গ সন্ধ্যার আকাশে দুলতে দুলতে টার পেরিয়ে নাকটা পাহাড়ের নিচে ফিরে চলেছে। চওড়া বারান্দা, এ প্রান্ত থেকে ও প্রান্ত রেলিং দেওয়া, পরপর অনেকগুলো ঘর, প্রত্যেক ঘরের সঙ্গে অ্যাটাচড বাথরুম, ওপরে টালির ছাদ। এক পাশে দুটি ঘর ভাড়া দেওয়া আছে বুথ ফার্মের একজন কর্মচারীকে, অ্যাংলো ইন্ডিয়ান। সপরিবারে তিনি এখানে থাকেন। বাকি তিনটে ঘর মিসেস কার্নির আগন্তুকদের ভাড়া দেওয়া। বাইরে বড় করে হলুদের ওপর সাদায় লেখা আছে রেস্ট হাউস। 8 টাকায় থাকা খাওয়া। আগে বেড়াতে এসে এখানে একাধিকবার ছিলাম। থাকা তেমন আরামপ্রদ না হলেও খাওয়া এবং মিসেস কার্নির যত্ন আত্মীর তুলনা নেই। বারান্দার অন্য প্রান্তে একটু আড়াল করে মিসেস কার্নির ড্রয়িং রুম, তার পাশে ছোট্ট লেখা কাম খাওয়ার টেবিল। বারান্দার সামনে থেকে লতানো গোলাপ লতিয়ে উঠেছে টবের মানি প্লান্টস। মিসেস কার্নি বলেন, বসো বসো, একটু কাজ সেরে আসছি, চা খাবে তো? খাবো। একটু পরে ওর আয়া এসে চা দিয়ে গেল। টেবিলের ওপর ওর যৌবনের একটা ফটো ছিল। রাইডিং ব্রিচেস পরা ফুটন্ত একটি দপদপানো দামাল মেয়ে। সেই ফটোর দিকে চেয়ে আজকে 67 বছরের বৃদ্ধাকে চিনতেও কষ্ট হয়। একদৃষ্টে ওই ফটোটার দিকে চেয়েছিলাম। তিনি বললেন, কি দেখছ? আমি জবাব দিলাম না, হাসলাম। মিসেস কার্নিও হাসলেন, বললেন, আমার ছবি নয়, বলো আমার অতীতকে দেখছো, আমার পুরনো আমিকে দেখছো। তাকিয়েই ছিলাম। সুন্দরী স্বাস্থ্যবতী একটি হাসি খুশি মেয়ে, কাজ ঝাঁপিয়ে পড়ছে কোকড়া চুল, হাসি মুখে চেয়ে আছে সে সামনের দিকে। আপনার কষ্ট হয় বুঝি এই ছবি দেখলে? নট এট অল, আমি এখনো খুশি। অ্যাজ এ ম্যাটার অফ ফ্যাক্ট, I have very much enjoyed this life and I enjoy it even today. শুধু বড় একা লাগে মাঝে মাঝে, এছাড়া আমি খুব খুশি। লাইফ ইজ এ ওয়ান্ডারফুল থিং, বুঝলে? আমি আবার প্রথম থেকে শুরু করতাম, আমার 5 বছর বয়স থেকে, যদি আমাকে ভগবান সে সুযোগ দিতেন। এই অবধি বলেই উনি চুপ করে গেলেন। তারপর বললেন, দাঁড়াও, তোমাকে আমার ও মিস্টার কার্নির সব ছোটবেলার ছবি দেখাচ্ছি। হোয়াট এ ওয়ান্ডারফুল টাইম উই হ্যাড, আই রিয়েলি ডু মিস মাই ম্যান। শোবার ঘর থেকে মিসেস কার্নি অনেকগুলো ছবি নিয়ে এলেন, 2-3টি অ্যালবাম ভর্তি ছবি। ওর বাবা মায়ের ছবি, ওর শ্বশুর বাড়ির অনেকের ছবি, ওদের হানিমুনের ছবি। মিসেস কার্নি বলছিলেন, জানো, শেষ বয়সে মিস্টার কার্নি অন্ধ হয়ে গিয়েছিলেন। যে লোকটা ভীষণ চটপটে ছিল,
কাজের লোক ছিল যে আমাকে সারা জীবন সব রকম আরামে আনন্দে রেখেছিল, সেই লোকটার শেষ বয়সে যে কি দুর্দশা হয়েছিল তা কি বলবো। এই আমি, এই অবলা নারী, এই মিসেস উইনিফ্রেড কার্নি, তখন তার সব কিছু ছিল। আমার হাত ধরে তাকে চলতে হতো, আমার রোজগারে তাকে খেতে হতো। তার পক্ষে শেষের দিনগুলো বড় লজ্জার ছিল। কোনো আত্মসম্মান জ্ঞানী পুরুষ মানুষ স্ত্রীর ওপরে নির্ভর করে তার দয়া বেঁচে থাকতে চায় বলো? অবশ্য পুরুষদের এটা অন্যায়। তারা যদি আমাদের ভালোবাসে তবে তাদের মনে কোনো দৈন্য থাকা উচিত নয় এ বাবদে। একে দৈন্য বলা যায় কিনা জানি না, তবে সত্যি কথা বলতে কি, আমরা মেয়েরা পুরুষদের এই সম্মান জ্ঞান বা দম্ভ যাই বলো কিন্তু পছন্দ করি। কি জানি, মনে হয় যে পুরুষের এই সম্মান জ্ঞান নেই, যে এমন অবস্থায় নিজেকে অসহায় ও কর্তব্যচ্যুত বলে মনে করে না, তাকে কোনো মেয়ের পক্ষে ভালোবাসা সম্ভব নয়। তারপর অনেকক্ষণ আমরা দুজনে চুপচাপ বসেছিলাম। ওর কথার উত্তরে আমার কিছু বলার ছিল না। অনেকক্ষণ পর মিসেস কার্নি বললেন, জানো মিস্টার বোস, উনি মারা যাবার আগে হাতড়ে হাতড়ে আমার হাত খুঁজে নিয়ে নিজের হাতে নিতেন আর ধীরে ধীরে বলতেন, আমার হাতে হাত রাখো, আমার বড় শীত করে। বলতেন, ও মাই গার্লি, তুমি তোমার এই ছোট্ট ছোট্ট গোলাপ ফুলের পাপড়ির মতো হাত দুটি দিয়ে কি কষ্টই না করছো। কত কষ্ট দিলাম তোমাকে আমি। তোমার এই সুন্দর হাত দুটি দিয়ে এই নিষ্ঠুর পৃথিবীর বিরুদ্ধে তুমি একা একা লড়াই করে গেলে। তোমার জন্যে আমার সারা জীবনে আমি যা না করলাম, তুমি আমার জন্যে এই শেষ জীবনে তার থেকে অনেক বেশি গুণ করলে। সুইটি গার্লি, আবার যদি তোমার সঙ্গে কখনো দেখা হয় অন্য কোনো জন্মে, কখনো যদি আবার যৌবনাবস্থায় দু চোখ খুলে তোমাকে দেখতে পাই, তো দেখবে আমি কি করে তোমার ঋণ শোধ করি। বলতে বলতে মিসেস কার্নি দুই চোখ বেয়ে জল গড়াতে লাগলো। বাইরে ঝিঝির শব্দ জোর হলো। ভারী এক টানা ভোঁতা আওয়াজ তুলে ডিজেলের টানা মেরুন রঙা মালগাড়ি চলে গেল অন্ধকার জঙ্গলের মধ্য দিয়ে বারু কাকানার দিকে। আমি চুপ করে বসে রইলাম। এখন কিছু বলা উচিত নয়, বলার নেই। একটু পরে খাবার এলো। খাবার বলতে কিছুই নয় তেমন, আন্ডা কারি ও পাউরুটি, সঙ্গে পেয়ারার জ্যাম। মিসেস কার্নি তার গেস্ট হাউসের অতিথিদের যেমন ষোড়শোপচারে খাওয়ান, নিজে তেমন খান না। খাওয়া দাওয়া শেষ হতে হতে রাত 8টা। রাত 8টা এখানে শীতের রাতে অনেক রাত। যাবার সময় উনি একটা টর্চ লাইট ধার দিলেন আমাকে। বললেন, কাল মালুকে দিয়ে পাঠিয়ে দিও। উনি রেলিং ধরে বারান্দায় দাঁড়িয়েছিলেন। আমি পেছনে শর্টকাট দিয়ে বেরিয়ে দীপচাঁদের দোকানের সামনের মাঠে পড়লাম। অন্ধকার হলো, আকাশে এক ফালি চাঁদ ছিল, আর ছিল নক্ষত্রমণ্ডলী। কোমরে তলোয়ার দিয়ে দাঁড়িয়ে থাকা কালপুরুষ এক প্রাগৈতিহাসিক স্থবিরের মতো সমস্ত ব্রহ্মাণ্ড পাহারা দিচ্ছিলেন। অগণিত তারারা এই হিমের রাতে তাদের নীলাভ সবুজ চোখ মেলে তাকিয়েছিল। প্রথমে বেশ ঠান্ডা লাগছিল, তারপর একটু হাঁটতেই গা গরম হয়ে গেল। দেখতে দেখতে মাঠ পেরিয়ে এলাম।
ঝর্ণা পেরিয়ে সেই ভূতের বাড়ির পাশ দিয়ে এবং এক সায়ন অন্ধকার শিশির ভেজা পথে যেতে যেতে মিসেস কার্নির কথাগুলো কানে বাজছিল। লাইফ ইজ এ ওয়ান্ডারফুল থিং। কিন্তু আমার কেন এ কথা একবারও মনে হয় না? আমার এই ভরা যৌবনে, আমার এই সমস্ত রকম আপাত প্রাপ্তির মধ্যে কেন মন আমার সর্বসময় এমন অশান্ত থাকে? কেন এমন পাগলের মতো ছটফট করে? নাকি আমি একা নই, সবাই এই রকম? প্রত্যেক মানুষ ও মানুষের মনের ভেতরে বুঝি এমনই একটা মন থাকে, যে মনটা প্রতিটি মুহূর্তে বিদ্রোহের মতো মাথা তুলে দাঁড়াতে চায়, যা পেল তাকে ধুলোয় ফেলে অন্য কিছুর দিকে হাত বাড়ায়। মাঝে মাঝে আমার নিজেকে লাথি মারতে ইচ্ছে করে। কেন সুখী হতে পারলাম না সহজ পথে? সকলে যেমন করে সুখী হয়, কেন সর্বক্ষণ একটা কাকড়া বিছে আমাকে এমন করে কামড়ায়? কেন? নমস্কার বন্ধুরা, শেষ হলো গল্প পাঠ। কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন। গল্প শোনা হয়ে গেলে একটি লাইক করবেন, কমেন্টে আপনাদের মতামত জানাবেন আর শেয়ার করবেন কাছের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের কাছে, যাতে অবসর সময় তারাও এত সুন্দর সুন্দর গল্প শুনতে পারে। আপনার একটি লাইক, একটি কমেন্ট ও একটি শেয়ার আমাকে আরও বহু মানুষের কাছে পৌঁছতে সাহায্য করবে।